আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। দেখুন, নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে নতুন করে যে সাগাটা শুরু হয়েছে সেটা অনেক লং লাস্টিং হবে এবং দিন শেষে নিকো উইলিয়ামস বার্সাতে আসতে পারবেন কিনা সেটা পরের একটা ব্যাপার। তবে বার্সা যে এখানে একটা বড় রকমের টার্গেট রেখেছে এবং নিকো উইলিয়ামস যে আরও একবার দৃশ্যপটে আছেন সেটা নিয়ে তো বিন্দুমাত্র কোনো ডাউট নেই। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব ওই ফ্যাক্টরটা যেখানে ধরুন নিকো উইলিয়ামস আসলেন, তারপরে বার্সেলোনার ফাইনাল থার্ডে অ্যাটাকিং যে ওভারঅল স্ট্রাকচার সেখানে বড় রকমের কী পরিবর্তন আসবে এবং এটা আসলে কোন কোন জায়গা থেকে এফেক্ট রাখবে। এখন এফেক্ট বলতে পজিটিভ নেগেটিভ দুই সাইডে আছে এবং একজন প্লেয়ার অ্যাভেলেবেল থাকা মানেই যে তিনি আসলে ওভারঅল দল চেঞ্জ করে ফেলবেন ব্যাপারটা এমন নয়। প্রত্যেকটা ডিসিশনই কিন্তু অন্য কোনো না কোনো জায়গায় পজিটিভলি বা নেগেটিভলি ইম্প্যাক্ট রাখে। প্রথমত পজিটিভ যে ইম্প্যাক্টের কথা বলবো সেটা ক্লিয়ার কাট, সেটা হচ্ছে নিকো উইলিয়ামসের মতো একজন প্লেয়ার যদি আসেন, তিনি যদি একজন ডান পায়ের ফুটবলার হন এবং প্রথাগত একজন লেফট উইঙ্গার হন, যেটা কিনা রাফিনা ছিলেন না, তারপরেও তিনি অসাধারণ একটা সার্ভিস বার্সাকে দিয়েছেন, সেটার জন্য তাকে আরও একবার অ্যাকনোলেজ করে নিলাম। তবে নিকো উইলিয়ামসের মতো একজন প্লেয়ার আসলে 1 vs 1 সিচুয়েশনে, যিনি কিনা এই সিজনে প্রায় 90-95টার মতো ড্রিবল ওই জায়গা থেকে কমপ্লিট করেছেন, আমরা রাইট উইংয়ে লামিন ইয়ামালের কাছ থেকে যে টাইপের পেস স্পিড পাই, যে টাইপের সার্ভিস পাই, নিকো উইলিয়ামসের কাছ থেকে অন্তত স্পিড বা পেসের জায়গা থেকে একই রকমের সার্ভিস অন্য ফ্ল্যাঙ্কে পাবো। অর্থাৎ দুই ফ্ল্যাঙ্কে বার্সেলোনা এত বেশি স্পিডি ফুটবল খেলতে পারবে যে ফ্লিকের যে একেবারে ডিস্ট্রাকটিভ একটা মোড আছে, প্রতিপক্ষকে 4-5 গোল দিয়ে রীতিমতো বিধ্বস্ত করা, নিজেরা 2টো গোল কনসিড করে 4টা গোল দেওয়া, এমন টাইপের মেন্টালিটির আরও একটা বিধ্বংসী রূপ আমরা কিন্তু সামনে দেখতে পারবো লেফট উইংয়ে একটা বড় রকমের অস্ত্র যদি বার্সার কাছে থাকে। এখন সমস্যা হচ্ছে অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু খুবই প্রেসাইজ ডিসিশন নিতে হবে। যেমন ধরুন 60-65 মিলিয়ন ইউরোর একজন নিকো উইলিয়ামস বার্সাতে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসবেন, বদলি হিসেবে নামবেন, সে জিনিসটা খুব একটা বেশি ফিজিবল নয়। এত টাকা খরচ করে আপনি একজন প্লেয়ারকে বদলি হিসেবে কেন নামাবেন? এক্ষেত্রে নিকো উইলিয়ামসকে যদি আপনি লেফট উইং পজিশনে নামান, রাইট উইংয়ে যদি আপনি লামিন ইয়ামালকে রাখান, তাহলে মাঝখানে যে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে যে পজিশন নাম্বার 10 রোলের মতো, সেখানে আপনার রাফিনাকে রাখতে হবে এবং রাফিনা অবশ্যই উইংগুলো সুইচ করবেন নিকো উইলিয়ামস এবং ইয়ামাল দুজনের সাথেই। তবে ভিন্ন একটা রোল পেতে পারেন এখানে, রাফিনে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা নিয়ে তার মধ্যে কোনো সমস্যা নেই। খুবই খুবই এফেক্টিভ একজন ফুটবলার নানা রকমের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, এটা নিয়ে আরও একবার বললাম। তবে একটা বড় সমস্যা হবে দানি ওলমোর মতো প্লেয়ারকে তখন আপনি কোথায় খেলাবেন? তাকে তো আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওই জায়গায় খেলাতে পারবেন না। এক্ষেত্রে এই সিজনে আমরা দেখেছি কয়েকটা ম্যাচে রবার্ট লেভানডফস্কি যেহেতু একেবারে ফাইনাল ইয়ারে চলে এসেছেন, তাকে ব্যাকআপ করার জন্য একজন ফলস 9 হিসেবে হয়তোবা এই প্লেয়ারটাকে অর্থাৎ দানি ওলমোকে খেলানো হবে। অর্থাৎ যখন আসলে সেভাবে লেভানডফস্কির সার্ভিস পাওয়া যাবে না কিংবা বদলি হিসেবে কাউকে নামাতে হবে, সেক্ষেত্রে ফলস 9 হিসেবে কিন্তু দানি ওলমো খেলতে পারেন। লেভানডফস্কি রোলটা প্লে না করলেও ফলস 9 হিসেবে তাকে কিন্তু ওই সেন্টার ফরওয়ার্ডের একটা ভ্যারিয়েন্ট হিসেবে খেলানো যায়। এখন আরও কথা আছে, এতদিন ধরে যখন লেফট উইংয়ে রাফিনা শুরু করছিলেন, আমরা আলেহান্দ্রো বালদের কাছ থেকে অনেক ওভারল্যাপিং রান পেয়েছি, যেটা প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে ফেলে। তবে তাকে অনেক ওয়াইড এরিয়াতে থাকতে হয়েছে, একেবারে টাচ লাইন বা সাইড লাইন ঘেঁষে থাকতে হয়েছে, কারণ রাফিনা আরেকটু ইনওয়ার্ড মুভমেন্ট করবে। এখানে যে জিনিসটা একজন ডান পায়ের লেফট উইঙ্গার থাকলে অ্যাডভান্টেজ পাবেন এই প্লেয়ারটা অর্থাৎ আলেহান্দ্রো বালদে, সেটা হচ্ছে তিনি নিজে ভেতরের দিকে ঢুকতে পারবেন, কারণ একজন লেফট উইঙ্গার নিজে অনেকটা টাচ লাইন বা একেবারে থ্রো ইন লাইন ঘেঁষে থাকবেন। তবে বালদের ক্ষেত্রে সমস্যা হবে, বালদে কিন্তু প্রচুর ব্যাকআপ পেয়েছেন রাফিনার কাছ থেকে। যখনই তিনি উপরে উঠে এসেছেন, রাফিনা এত নিচে নেমে এসে ডিফেন্ডিংয়ের কাজও করেছেন, যেটা নিকো উইলিয়ামসের কাছ থেকে আবার পাওয়া যাবে না। অর্থাৎ এখানে বালদের পজিশনটা একটা ট্রিকি বিজনেস হয়ে যাচ্ছে। এত কথা আমি অ্যাডভান্সলি কেন বললাম? এখন পর্যন্ত তো আসলে এই প্লেয়ারটাকে আনা যাবে কিনা সেটা শিওর না। এজন্য বললাম যে প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে নানা রকমের ইকুয়েশন সলভ করে আসা উচিত। আপাত দৃষ্টিতে যেটা আমাদের কাছে ওয়ান্ডারফুল একটা সাইনিং বলে মনে হয়, সেটা পরবর্তী সময়ে কেন কাজ করে না, এটার পেছনে ট্যাকটিক্যালি পজিশনাল এমন অনেক অ্যাওয়ারনেস থাকে, যেগুলোর ব্যাপারে আমি আশা করবো হানসি ফ্লিক এবং বার্সার বোর্ড অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। অবশ্যই নিকো উইলিয়ামসের মতো একজন প্লেয়ার আসতে পারলে যথেষ্ট ভালো, তবে বাকি ইকুয়েশন তারা চেক করবে। এবং আমি মেনশন না করলেও নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আছে, এমন একজন প্লেয়ারকে সাইন করানোর পরে বার্সেলোনার অর্থনৈতিক কী অবস্থা এবং ডিফেন্স মিডফিল্ডে আসলে রিইনফোর্সমেন্ট আনা যাবে কিনা সেটা নিয়েও বার্সেলোনা কাজ করতে পারবে। এগুলো যদি হয় তাহলে নিকো উইলিয়ামসের এই সাইনিংটা মোর দ্যান ওয়েলকামিং একটা দৃষ্টিতে কিন্তু দেখা যাবে। তবে সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে, শেষ পর্যন্ত কী হয় সেটার জন্য অপেক্ষাও কিন্তু করতে হবে। আদিওস ভিস্কা এল বার্সা।